তাহলে কি বিহারের মুখ্যমন্ত্রী পদে এবার বিজেপির কেউ বসতে চলেছেন? বিহারে নীতিশ রাজ শেষ করতে চলেছে বিজেপি? বুধবার সন্ধ্যায় জেডিইউ এর কার্যনির্বাহী পরিষদের বৈঠকের পর এই জল্পনা আরো জোরালো হয়েছে। उन्हीं की इच्छा हो जाएगा तो इसमें हमको क्या एतराज है? जो निर्णय लेते हैं सब बहुत ही सोच समझ कर बहुत ही अच्छा निर्णय लेते हैं। बिहार के पूरे वासी चाहते हैं कि अभी मुख्यमंत्री जो 20 वर्षों में काम किया है, इतना आगे बढ़ाया है, सभी लोग इनको चाहते हैं। ব্যাস খেল খতম, পয়সা হজম, বা আপনি বলতে পারেন যেমন কুকুর তেমন মুগুর। যদিও ক্ষমতালোভী বেঈমানদের জন্য তো সেটাই স্বাভাবিক, আর যেটা ভারতীয় জনতা পার্টি একেবারে সঠিক সময়ে সুকৌশলে সঠিক ব্যক্তির সঙ্গে করে দেখিয়ে দিয়েছে। দীর্ঘ 20 বছর যাবৎ নিজেকে রিং মাস্টার ভেবে যেভাবে আজ ইউপিএতে তো কাল এনডিএতে করেছে এই নীতিশ কুমার যেভাবে বিহারের রাজনীতিটাকে সার্কাসের মঞ্চে পরিণত করেছে, তার উপযুক্ত ও যথার্থ পুরস্কার আজ ভারতীয় জনতা পার্টি নীতিশ কুমারকে দিয়েছে বলে অন্তত আমি মনে করি। যদিও একেবারে খালি হাতে ফেরায়নি, মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরে বাকি জীবনের পেনশন প্ল্যান হিসাবে একটা রাজ্যসভার টিকিট দিয়েছে এবং পুত্রকে উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী করলেও করতে পারে তেমনটা খবর শোনা যাচ্ছে। নীতিশ কুমার মাত্র 3 মাস আগে মুখ্যমন্ত্রী হয়েছেন সেই নীতিশ কুমার রাজ্যসভায় 3 মাসের মধ্যে বিহারে মুখ্যমন্ত্রী বদল হয়ে গেল। নভেম্বরে ভোট ছিল, জিতে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। সেই নীতিশ কুমার রাজ্যসভায় প্রার্থী, তাহলে এবার বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী। मोदी है तो मुमकिन है। দেখুন, বিহারের নির্বাচনী ফলাফল যখন বেরাচ্ছিল আর সেই নির্বাচনী ফলাফলে যখন ভারতীয় জনতা পার্টি 100 গন্ডি ছুটছিল, তখন আমি আমার প্রতিবেদনে জানিয়েছিলাম যে বিহার থেকে নীতিশ রাজ বা নীতিশ জওয়ানা শেষ হতে চলেছে। যারা আমাদের নিয়মিত দর্শক বা প্রতিদিনের দর্শক তারা নিশ্চয়ই তা দেখেছেন, কারণ বিগত দিনে ভারতীয় জনতা পার্টি ও তার শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক ও তাদের শেষ করার ইতিহাস তেমনটাই উদাহরণ বা ইঙ্গিত সেট করেছে। বিগত দিনে আমরা দেখেছি উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি কখনোই ক্ষমতায় আসেনি, তার জন্মলগ্ন থেকে আজও পর্যন্ত একটা কর্পোরেশন নির্বাচন জিততে পারেনি, কিন্তু সেই উড়িষ্যার সমর্থন তারা ঢালাও পেয়েছিল, কারণ তাদের শরিক দলে ছিল বিজেডি, নবীন পট্টনায়কের বিজু জনতা দল। সেই বিজু জনতা দলও কিন্তু ভারতীয় জনতা পার্টি বলতে অন্ধ ছিল, কিন্তু বর্তমানে আপনারা কি দেখলেন, বিগত নির্বাচনে সেই শরিক দলকে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি উড়িষ্যা থেকে গিলে খায়নি, বর্তমানে এই বিজেডি বা নবীন পট্টনায়কের দলের যে হাল করে ছেড়েছে তারা উড়িষ্যায়, তাতে আগামী 20 বছরেও বিজেডি বা নবীন পট্টনায়কের দল আর ঘুরে দাঁড়াতে পারবে না উড়িষ্যায়। উদাহরণ আরও একটা রয়েছে মহারাষ্ট্র, যে মহারাষ্ট্রের শিবসেনা দীর্ঘদিন ধরে এই শিবসেনার জন্মলগ্নের পর থেকে তারা ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছিল, এনডিএকে সমর্থন করেছিল, এনডিএর সঙ্গে জোট করে একাধিকবার সরকারে এসেছিল, কিন্তু সেই শিবসেনা যখন উপলব্ধি করতে শুরু করলো যে তাদের দলের মধ্যে থেকে এই ভারতীয় জনতা পার্টি আড়াআড়ি একটা উপদল তৈরি করছে বা বিভাজনের চেষ্টা করছে, তখন যখন তারা এনডিএ ছেড়ে ইউপিএতে গেল, ঠিক তখনই তাদের দলের মধ্যে আড়াআড়ি বিভাজন ঘটিয়ে দিয়ে একনাথ সিন্ধেকে সঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে সরকার দখল করলো। প্রথমে তাকে মুখ্যমন্ত্রী করলো, আর পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি যখন সেখান থেকে মেজরিটি পেল, তখন সেই একনাথ সিন্ধেকে সাইডে ছেঁটে ফেলে দিয়ে তাদের প্রার্থী দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রী করলো। বর্তমানে একনাথ সিন্ধে উপমুখ্যমন্ত্রী, মানে সাদা হাতি। আর সেই সেম খেলা বর্তমানে নীতিশ কুমারের সঙ্গে খেলেছে। নীতিশ কুমারের সমর্থন নিয়ে উনি যে তৃতীয়বারের জন্য বিশ্ব গরু হলেন, এবং বিহার নির্বাচনে যখন সব দিক থেকে খবর আসছে ভারতীয় জনতা পার্টি এনডিএ বা নীতিশ সরকারের ভরাডুবি হতে চলেছে, তখন নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মুখ করে কুমিরের ছানার মতো দেখিয়ে বিহারবাসীর ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার বৈতরণী পার হলো, সরকার গঠন করলো, কিন্তু বর্তমানে তো দায় মিটে গিয়েছে, তাই পশ্চাতে পদাঘাত। আর ওই বর্তমানে যে কানাঘুষো শোনা যাচ্ছে ছেলেকে করবে উপমুখ্যমন্ত্রী, ও তো 2 দিন পরে বাপের মতো রাজ্যসভার টিকিট ধরিয়ে দিয়ে তাকেও সাইড করে দেবে। এবং ভারতীয় জনতা পার্টি তার সঙ্গে সঙ্গে আরও একটা যে খেলা সেখানে খেলবে, ঘোড়া কেনা বেচা। সহজে যাদের কিনতে পারবে জেডিইউ থেকে যে সমস্ত এমপি বা এমএলএরা, তারা তো বেঁচে গেল, আর যারা না আসবে সহজে, তাদের জন্য তো ওনাদের পোষা রয়েছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এসওফআই, ব্যাস। আর এই ধাক্কা ও ঘোড়া কেনা বেচার ফলে যে ভাঙনটাও জেডিইউতে দেখা যাবে, তাতে আগামী দিনে এই মহারাষ্ট্র বা উড়িষ্যার মতো জেডিইউ ও বিহার থেকে শেষ হয়ে যাবে। बहुत मुमकिन है, चूँकि भारतीय जनता पार्टी की नीति रही है कि वो पूरी पावर चाहिए, उन्हें पूरी सत्ता चाहिए, तो वो किसी न किसी तरीके से नीतीश कुमार को बाहर करने की कोशिश करेंगे। राज्यसभा का मेंबर बन के दिल्ली आ जाइए, कैबिनेट ले लीजिए, ताकि वो अपना मुख्यमंत्री बना सके। मुझे क्रेडिट नहीं चाहिए। আর এই সর্বকাশী ছুপারুস্তমদের খপ্পরে এই পশ্চিম বাংলার দুটো সংখ্যালঘু রাজনৈতিক দল পড়েছে। 1 নম্বর আইএসএফ নওশাদ সিদ্দিকী, আর 2 নম্বর হচ্ছে হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি। এখন অনেকে হয়তো এখানে বলবেন, মশাই আপনারা কেবলমাত্র এদের মেলাইন করার জন্য প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, কি প্রমাণ রয়েছে? তাহলে সেখানে বলবো, যদি মাথায় সামান্যতম ন্যূনতম ঘিলু থাকে তাহলে কোনো প্রমাণপত্রের প্রয়োজন নেই।
পাগলেও বুঝতে পারবে। একটু সময় হলে জিজ্ঞাসা করে দেখবেন এই হুমায়ুন কবির বা নওশাদ সিদ্দিকীকে, তাদের যে নিরাপত্তা রক্ষী রয়েছে সেই নিরাপত্তা রক্ষী কে পাঠিয়েছে, কোথায় থেকে এসেছে? কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা রক্ষী, স্বরাষ্ট্র দপ্তরের নিরাপত্তা রক্ষী, অমিত শাহর নিরাপত্তা রক্ষী নিরাপত্তা দিচ্ছে নওশাদ সিদ্দিকীকে, এবং গতকাল সেই নিরাপত্তা রক্ষী এসেছে হুমায়ুন কবিরকে নিরাপত্তা দেবে বলে। হুমায়ুন কবিরকে অমিত শাহের মন্ত্রকের সুরক্ষা, তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ককে এবার কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলো। কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভরতপুরের হুমায়ুন কবির। आप क्रोनोलॉजी समझ लीजिए। এখন হয়তো অনেকে বলবে রাজ্য সরকার দেয়নি বলে কেন্দ্র সরকার দিয়েছে। না মশাই, রাজ্য সরকার অফার করেছিল রাজ্যের নিরাপত্তা রক্ষী, রাজ্য পুলিশের নিরাপত্তা রক্ষী দেওয়ার জন্য, কিন্তু সেখানে তাদের অ্যালার্জি দেখা দিয়েছে। অর্থাৎ তারা বলেছে রাজ্য সরকারের নিরাপত্তা রক্ষী নাকি রাজ্য সরকারকে খবর পাস করবে, কিন্তু তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে অমিত শাহর ওপরে, স্বরাষ্ট্র মন্ত্রকের ওপরে। এখান থেকেই তো স্পষ্ট পরিষ্কার হয়ে যাচ্ছে কোথায় থেকে আসছে, কি আসছে, আর কাতে কোন রাজনৈতিক দল সন্তুষ্ট হচ্ছে। আর অর্থনৈতিক লেনদেন, তার জন্য মশাই আপনাকে ডিটেকটিভ সাজতে হবে না, ফেলুদা বা ব্যোমকেশ সাজতে হবে না। একটুখানি ভারতীয় জনতা পার্টি চুনোপুটি নেতাদের জিজ্ঞাসা করবেন এই নিউ টাউনের ওয়েস্ট ইন হোটেল বা JW ম্যারিয়েটের হুমায়ুন কবির নওশাদ সিদ্দিকীদের বিল কোন রাজনৈতিক দল মেটায়, তারাই উত্তরটা দিয়ে দেবে। कि उनकी गुंडागर्दी और उनके राज्य में जो गलत हो रहा है, अगर आप कभी, मैं तो कोलकाता जाता रहता हूँ, अभी फिर हमको जाना है, 2-3 दिन में फिर हम जाएंगे कोलकाता। वहाँ के दृश्य को मैं आपको बता नहीं सकता हूँ। जो स्थिति वहाँ पर है, आप डरोगे और आपको ऐसा लगेगा नहीं कि हम भारत में हैं। इतना डरावना दृश्य उन्होंने वहाँ बनाया है। अभी बताता है भाई, अभी बताता है, अभी तूने कान में उंगली किया ना, अभी बताता है। আশা করি এই জানোয়ারটাকে খুব ভালোভাবে চেনেন। আর জানোয়ার কেন বললাম তা তো নিশ্চয়ই বুঝে গিয়েছেন। ইনি হচ্ছেন রবি কিষান, ভোজপুরি অ্যাক্টর। আগে ভাবতাম জানেন তো কিছু বিহারি আছে যারা অশিক্ষিত, তারা বুর্বাক হয়, কিন্তু এখন এই রবি কিষান বা ওই বিগত দিনে পবন সিংদের দেখার পর, তাদের মন্তব্য শোনার পর মনে হচ্ছে পুরো বিহারি যাত্রাই বুর্বাক। পবন সিং যে বিগত দিনে আসানসোল থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রার্থী হতে চেয়েছিল, এবং যে এই পশ্চিমবাংলার মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল, বাংলা পক্ষের তীব্র সমালোচনা এবং গোটা পশ্চিমবাংলা থেকে প্রতিবাদের ঝড় ওঠায় ভারতীয় জনতা পার্টি তাকে প্রার্থী করেনি। আর বর্তমানে এই রবি কিষান, যিনি ভারতীয় জনতা পার্টির সাংসদ, তিনি কি বলছেন? তিনি বলছেন কলকাতায় এলে তার নাকি মনে হয় কলকাতাটা ভারতবর্ষের বাইরে। এতটাই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এখানের রাজনৈতিক পরিবেশ এবং দাদাগিরি নাকি এতটা মাত্রা ছাড়িয়ে গিয়েছে যে এখানে এলে মনে হয় কলকাতাটা ভারতবর্ষের বাইরে। তা বলি জানোয়ার, যদি কলকাতাটা এত আনসেফ হয়, যদি কলকাতাটা এত খারাপ হয়, এত খারাপ জায়গা হয়, ভারতবর্ষের বাইরে হয়, তাহলে তোমার 1.5 কোটি বিহারি কোন দুঃখে পড়ে রয়েছে এখানে? নিয়ে যাও না তোমার বাপের রাজ্যে, সেখানে কাজ দাও না। যে রাজ্যটা মনে হয় ভারতবর্ষের ভিতরে, যে রাজ্যে সুশাসন রয়েছে, যে বিহারে এনকাউন্টার হয় খোদ হাসপাতালে ঢুকে, যে বিহারের এনকাউন্টার হয় নার্সিং হোমে নার্সকে সরিয়ে দিয়ে, যে বিহারে জেল থেকে আসামিকে ছাড়িয়ে নিয়ে প্রার্থী করা হয় সুশাসন দেবে বলে, তারা আবার এই পশ্চিমবাংলার শাসন নিয়ে, পশ্চিমবাংলার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে কথা বলছে, আঙুল তুলছে। আর এই জানোয়ারের শিক্ষাগত যোগ্যতা এতটাই কম যে এ একটু গুগল করেও দেখে না ভারতবর্ষের সব থেকে সেফেস্ট সিটি কোনটা। একটু গুগল করলেই দেখা যায় ভারতবর্ষের বর্তমান সব থেকে ওম্যান সেফেস্ট সিটি এই পশ্চিমবাংলা। একবার নয়, 3-3বার এই অ্যাওয়ার্ডটা পেয়েছে। এবং যে পশ্চিমবাংলা বর্তমানে ব্যাঙ্গালোরকে, জিডিপিকে ছাপিয়ে গিয়েছে, সেই পশ্চিমবাংলা সম্পর্কে ইনি বলছেন পশ্চিমবাংলায় গেলে, কলকাতায় গেলে মনে হয় কলকাতাটা ভারতবর্ষের বাইরে। এতটাই সেখানে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তাই সমগ্র বাঙালি সম্পর্কে একটাই কথা, এই জানোয়ারের, এই রবি কিষানের সিনেমা এলেই সেই সিনেমা যেন বয়কট হয়, সেই সিনেমা যেন কেউ না দেখে। এবং তার সঙ্গে সঙ্গে আমি পশ্চিমবঙ্গ প্রশাসনকে, পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব, এই রবি কিষানের সিনেমা যেন পশ্চিমবাংলার কোনো হলে, কোনো সিনেমা হলে দেখানো না হয়। হ্যাঁ, এটাই হবে বাংলার বাঙালির একমাত্র প্রতিবাদ। কারণ যে বাংলার শত্রু সে বাঙালির শত্রু, আর যে বাঙালির শত্রু সে বাংলার শত্রু। ভারতীয় জনতা পার্টি কোনো মুসলমান বিরোধী দল নয়। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র হিন্দুদের দল নয়। যান গুজরাটের দিকে তাকিয়ে দেখুন, সেখানকার মুসলমানদের কি অবস্থা। तुम गू खा के ही मानोगे। आये न राज्यम लवणे न भोजम। দেখলেন তো, কদিন আগে এই টাকলা চন্দন আবার বলেছিল হিন্দুদের কোন দোকান থেকে বিরিয়ানি কেনা উচিত, হিন্দুদের কোন দোকান থেকে জামা কাপড় কেনা উচিত। যদিও সে নিজে মুসলমান হোটেলে গিয়ে খেয়েছে, তার ভিডিও ভুরি ভুরি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। হ্যাঁ, হাওয়া খারাপ। যতই নির্বাচন আগিয়ে আসছে ততই ভারতীয় জনতা পার্টি এবং এই সুপার রুস্তমরা বুঝে যাচ্ছে পশ্চিমবাংলায় তাদের ক্ষমতা দখল মুশকিল নয়, না মুমকিন। আর যে কারণে তারা তাদের জায়গা থেকে পাল্টি কাটছে, কথা ঘোরাচ্ছে। রঘুনাথগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রায় ফ্লপ শো, জনশূন্য সভায় সারিবদ্ধ খালি চেয়ার।
এলাকায় ঢাকঢোল পিটিয়ে সূচনা হলেও রঘুনাথগঞ্জে বিজেপির পরিবর্তন যাত্রার বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে জনসমাগম নিয়ে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। সভার জন্য হাজার অধিক চেয়ারের ব্যবস্থা করা হলেও দেখা গেল তার সিংহভাগই খালি পড়ে রয়েছে। মানুষের উপস্থিতির এই খরা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মাঠ ভরা চেয়ার, নেই মানুষ। এদিন রঘুনাথগঞ্জে মহাসমারোহে পরিবর্তন যাত্রার শুভ সূচনা হওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে প্যান্ডেল এবং হাজার অধিক মানুষের বসার জন্য চেয়ারের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠান শুরু হওয়ার সময় দেখা যায় এক করুণ চিত্র। হাতে গোনা কিছু কর্মী সমর্থক উপস্থিত থাকলেও সাধারণ মানুষের ঢল নামেনি। সারিবদ্ধভাবে সাজানো কয়েকশো ফাঁকা চেয়ার যেন বিদ্রুপ করছিল সভার জৌলুসকে। সভার এই জনশূন্য দশা দেখে চরম অস্বস্তিতে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। জনসমাগমকে এত কম হলো সেই বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেনি উপস্থিত নেতারা। বড় বড় নেতাদের সভায় ভিড় না হওয়ার বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করতে চাননি। এমনকি আয়োজক কমিটির পক্ষ থেকেও এই ব্যর্থতা নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ওদিকে রথযাত্রার উদ্বোধন করেও রথ বার করতে পারছে না রাস্তাতে। যদি লোক না হয় তাহলে তো আরও খিল্লি হবে। হ্যাঁ, আর কটা দিন অপেক্ষা করুন, আর কটা দিন সবুর করুন। এই পশ্চিমবাংলায় সব থেকে বড় যে জোকারটা রয়েছে ওই ভারতীয় জনতা পার্টিতে, তার ও মেন্টাল হাসপাতালে ভর্তি হতে হবে। সেই সময়ও এই পশ্চিমবঙ্গবাসীর দেখার সৌভাগ্য হবে নির্বাচনী ফলাফল বেরোনোর পরে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।